আলাইকুম। আইটি এনএসসি লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় ব্যাংকের আমানত পৃষ্ঠা নম্বর 110 এই সম্পর্কিত আলোচনাটি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ব্যাংকের আমানত সম্পর্কিত তথ্যটি খুব মনোযোগ সহকারে একটু শুনবে এবং তার ধারণাগুলো গ্রহণ করবে। তার পাশাপাশি তোমাদের যে কোনো প্রশ্ন, তথ্য এসব যদি জানতে হয় তাহলে অবশ্যই তথ্যগুলো ইনবক্সের মাধ্যমে আমাদের পেজে নক করবে। আজকে ব্যাংকের আমানত এই অধ্যায়ের পাঠের মাধ্যমে আমরা জানব ব্যাংকের আমানত কি, ব্যাংকের আমানত এর উদ্দেশ্য ও গুরুত্ব, ব্যাংকের আমানত গ্রাহকের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে, ব্যাংকের আমানত ব্যাংকের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে, ব্যাংকের আমানত সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে। আজকের পাঠে আমরা এতটুকুই জানব। ব্যাংকের আমানত কি, ব্যাংকের আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব। ব্যাংকিং ব্যবসায় যে মূলধন বা তহবিলের দরকার হয় সেটা ব্যাংক জনগণের কাছ থেকে গ্রহণ করে থাকে। জনগণের ব্যবহারের যে অতিরিক্ত অর্থ, সেই অর্থটাকে ব্যাংক গ্রহণ করে তার মূলধন বা আমানত হিসেবে। ব্যাংক আমানত হিসেবে এই অর্থটা গ্রহণ করে, তা আবার প্রয়োজন যাদের, এই অর্থগুলো যাদের প্রয়োজন বিভিন্ন কারণে, যেমন ব্যবসায়িক পুঁজি মূলধন ও ব্যবসায়িক অন্যান্য কার্য পরিচালনা, ব্যক্তিগত প্রয়োজন, এসবের জন্য যাদের অর্থ প্রয়োজন তাদের কাছে এই অর্থটা বিনিয়োগ করে। তো ব্যাংক আমানতকারীর কাছ থেকে যখন অর্থটা নিয়ে থাকে তখন তাকে একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। আবার ব্যাংক যখন ঋণ প্রদান করে বা ঋণ সুবিধা প্রদান করে তখন ব্যাংক আবার ঋণ গ্রহণকারী থেকে একটা নির্দিষ্ট হারে সুদ গ্রহণ করে থাকে। এই ব্যাংক সুদ গ্রহণ ও প্রদানের মধ্যে যে একটা নির্দিষ্ট হারের পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ব্যাংকের মুনাফা। এভাবে একটি ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্যাংকের আমানতটা কি, তাহলে আবার একটু দেখি। ব্যাংকের আমানত হচ্ছে জনগণের ব্যবহারের অতিরিক্ত যে অর্থ সেটা ব্যাংক জমা রাখে, সেই অর্থটাই হচ্ছে ব্যাংকের আমানত। ব্যাংক ব্যবসায়ের তহবিলের মূল উৎস হচ্ছে ব্যাংকের আমানত। এই আমানত বিভিন্নভাবে ব্যাংক সংগ্রহ করে থাকে। বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন প্রকার হিসাব খোলার মাধ্যমে ব্যাংক এই অর্থ সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বিভিন্ন হিসাব খুলে তাদের প্রয়োজনীয় আমানতগুলো সংগ্রহ করে। যেমন ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ করে চলতি হিসাব, ব্যক্তিগত ক্ষেত্রে সঞ্চয় হিসাব ও স্থায়ী হিসাব। আবার ব্যবসায়িক ক্ষেত্রে তারা সঞ্চয় হিসাবও খুলে থাকে। এ ধরনের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও তার যথাযথ ব্যবহার করে থাকে। আমাদের এর পরবর্তী আলোচনা হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য ও গুরুত্ব, ব্যাংকের আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব। শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক আমানত এটা ব্যবসায়িক ক্ষেত্রে এক ধরনের গুরুত্ব বহন করে, জনগণের ক্ষেত্রে এক ধরনের গুরুত্ব বহন করে, আবার দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আরেকটি বিশেষ ভূমিকা পালন করে। তো এক একটা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দেশের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতেছে এই ব্যাংকের আমানত। ব্যাংকের আমানত ব্যাংকের প্রেক্ষাপটে এক ধরনের ভূমিকা পালন করতেছে,
এই জমাকৃত অর্থ ব্যাংক আমানত হিসেবে গ্রহণ করে। এই জমাকৃত অর্থটি যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা বিভিন্ন ধরনের অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি। যেমন এই টাকাটি কখন চুরি হয়ে যায়, কখন এটা নষ্ট হয়ে যায়। এই টাকাটি যদি বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় তখন আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হই। যেমন একটা কাগজি নোট, সেটা যদি দীর্ঘদিন আমাদের কাছে ধরে রাখি তখন সেটা ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। আবার আমরা যদি অধিক পরিমাণ টাকা নিয়ে এভাবে সচরাচর চলাচল করি, লেনদেন সম্পন্ন করতে চাই, তখন নানান ধরনের ঝুঁকিতে আমরা পড়ে থাকি। অনিরাপদ এবং ঝুঁকির মধ্যে পড়ার থেকে বাঁচতে তারা অনিরাপত্তা এবং ঝুঁকি থেকে রক্ষা করার জন্য তারা ব্যাংকের মাধ্যমে অর্থটার নিরাপত্তা নিশ্চিত করে। কিভাবে আমরা দেখি, ব্যাংক তার গ্রাহকের লেনদেনের জন্য একটি চেক ইস্যু করে। এছাড়াও বিনিময় বিল, ব্যাংক ড্রাফট, বিভিন্ন ধরনের কাগজি দলিল ব্যবহার করে মুদ্রা বা নোটের পরিবর্তে, যার কারণে এটি নিরাপত্তা নিশ্চিত এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ব্যাংক অর্থ জমা করার মাধ্যমেও একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা গ্রাহকের জন্য অনেক অনেক দরকারি। এর পরবর্তী অপশন হচ্ছে ব্যবসায়িক লেনদেন। ব্যবসায়িক লেনদেনটা সম্পর্কে একটু জানি। ব্যবসায়িক লেনদেন আমরা বিভিন্নভাবে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি বর্তমানে। আমরা সাধারণত কারো টাকার প্রয়োজন হলে আমরা মোবাইল ব্যাংকিংটা ব্যবহার করে ফেলি। বর্তমানে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং, বিভিন্নভাবে আমরা ব্যবসায়িক লেনদেনটাকে করে থাকি। যেমন একজন ব্যবসায়ী প্রত্যেক দিন সে হাজার হাজার থেকে কোটি কোটি টাকার ব্যবসা সম্পন্ন করে থাকে। এই অর্থের জন্য তাকে যদি অর্থের মুদ্রা বা নোট হিসেবে তারা বহন করতে হতো, তখন তাদের প্রতিদিন বস্তা বস্তা করে টাকা কাঁধে নিয়ে বেরোতে হতো। কিন্তু এটা ব্যাংক অতি সহজ করে দিয়েছে। যেমন একটা ছোট্ট কাগজ বা চেকের মাধ্যমে সে এই অর্থটাকে পেতে পারে। আবার কারো কাছ থেকে যদি অর্থটাকে ধার চেয়ে থাকি, তখন কেউ বলবে তোর জন্য কি আমি বস্তা বস্তা টাকা নিয়ে বসে রয়েছি। কিন্তু এখন কিন্তু একটা চেক ইস্যু করে দিলে তার কাছ থেকে টাকাটা আমরা গ্রহণ করে থাকি এবং সেটাকে আমরা ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকি। এভাবে ব্যবসায়িক লেনদেন, নগদ অর্থ ও বিভিন্ন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংক নগদ অর্থ বিভিন্ন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যবসায়িক লেনদেনটাকে সম্পূর্ণ করে আমাদের সহজ করে দিয়েছে। যেমন চেক, বিনিময় বিল, এরপর আছে ব্যাংক ড্রাফট ইত্যাদি। এইসব সুবিধার কারণে আমাদের লেনদেনটা অত্যন্ত সহজ করে দিয়েছে, যেটা আমাদের ব্যবসায়িক পথকে অনেক সহজ এবং উন্নত করে দিচ্ছে। এখন আমরা তৃতীয় অপশন, ঋণের সুবিধা। একজন আমানতকারী ও ব্যাংকের একজন গ্রাহক, একজন ঋণ গ্রহণকারী ও ব্যাংকের একজন গ্রাহক। আমরা তৃতীয় অপশন, ঋণের সুবিধা, এই অপশনটি সম্পর্কে একটু জেনে নিই। ঋণ ব্যাংক সাধারণত জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে, আবার জনগণের কাছে ঋণ হিসেবে সেই অর্থটা প্রদান করে থাকে ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে। যেমন আমরা একজন ঋণ গ্রাহক হিসেবেও ব্যাংকের সদস্য হতে পারি, আবার একজন অর্থ আমানতকারী হিসেবেও ব্যাংকের গ্রাহক বা সদস্য হতে পারি। ব্যাংক চলতি, স্থায়ী ও বিভিন্ন হিসেবে মালিকদের জন্য ঋণ প্রদান করে থাকে। ফলে এই সুবিধা পাওয়ার উদ্দেশ্যেও ব্যাংক হিসাব খুলে থাকে। ব্যাংক ঋণটা ব্যাংক তাদের দিয়ে থাকে যারা ব্যাংকের গ্রাহক। ঋণ সুবিধা পাওয়ার জন্য অনেক ব্যবসায়ীগণ তাদের হিসাব খুলে থাকে। যেমন চলতি হিসাবের উপর তারা নগদের অতিরিক্ত অর্থ ঋণ হিসেবে ব্যাংক জমাতিরিক্ত পেয়ে থাকে। এছাড়াও তারা বিভিন্ন দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ঋণ পেয়ে থাকে। এই ঋণ সুবিধাও ব্যাংকের অন্যতম একটি, ব্যাংক আমানতের অন্যতম একটি উদ্দেশ্য। কারণ ব্যাংকের কাছে যদি কোনো গ্রাহক আমানত না রাখে, তাহলে ব্যাংক সেই অর্থটা ঋণ হিসেবে কীভাবে আমাদের
বিনিয়োগ করবে সেটা পারতেছে না। তাই ব্যাংকের যে আমানতটা রয়েছে সে আমানতটা গ্রাহকের কাছে আবার ঋণ সুবিধা হিসেবে প্রদান করে থাকে। ব্যাংকের আমানতটা এই জন্য ঋণ সুবিধার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এছাড়াও আরও অনেকগুলো অপশন আছে। আমরা দেখতে পাচ্ছি যে ঝুঁকিহীন বিনিয়োগের জন্য ব্যাংক এর আমানতটি গ্রাহকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা ব্যাংকের মাধ্যমে অর্থটি নিরাপদ এবং ঝুঁকিহীন বিনিয়োগ করতে পারি। যেমন আমরা ব্যাংকে যে অর্থটি প্রদান করলাম সেটা ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতেছে এবং ব্যাংক তার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমাদেরকে দিচ্ছে। ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ করায় আমাদের এই বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি ও অনিরাপত্তা অনিশ্চয়তা মোকাবেলা করতে হয় না। ব্যাংকে বিনিয়োগের মতো একটা সাধারণ শেয়ার বাজারে আমরা যদি অর্থ বিনিয়োগ করি তাহলে ব্যাংকের মতো এতটা নিরাপত্তা আমরা পাবো না। ব্যাংকের বিনিয়োগটা অত্যন্ত সুন্দর একটি পরিকল্পনা এবং এটি শেয়ার বাজারে বিনিয়োগের মতো ঝুঁকিপূর্ণ নয়। ব্যাংকের কাছে একটা টাকা রাখলে একটা টাকা নির্দিষ্ট সময় পরে সে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে, যেটার মাধ্যমে আমরা অর্থ বা মুনাফা অর্জন করে থাকি। কিন্তু আমরা যখন এই টাকাটা অন্য কোনো ব্যবসায় বা শেয়ার বাজারে পুঁজি হিসেবে বিনিয়োগ করি তখন আমাদের সেটার জন্য অধিক ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে থাকতে পারে, যার কারণে এটিকে ব্যাংকের আমানত ব্যাংকের কাছে জমা রাখাকে ব্যাংকের আমানত হিসেবে দেয়াকে একটি ঝুঁকিহীন বিনিয়োগও বলা যেতে পারে। এর পরের অপশন হচ্ছে সেবা অর্জন। হিসাব খোলার কারণে ব্যাংক নানা ধরনের সেবা প্রদান করে থাকে। একটি ব্যাংক তার গ্রাহক সংখ্যা বৃদ্ধি ও ব্যাংকিং প্রসারের জন্য সে একজন গ্রাহককে নানান ধরনের সুবিধা প্রদান করে থাকে। যেমন একজন গ্রাহক যখন অর্থ উত্তোলন বা জমা দানের জন্য যায় তখন তাকে নানানভাবে সুবিধা প্রদানের মাধ্যমে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে। এছাড়াও ব্যাংক গ্রাহকের সম্মতিতে তার বিভিন্ন সম্পদের ব্যবস্থাপনা ও নানান ধরনের ব্যবসায়িক উন্নত পরামর্শ প্রদান করে থাকে। এ ধরনের সেবা অর্জনও ব্যাংক গ্রাহকের একটি অন্যতম উদ্দেশ্য। অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। ব্যাংক আমানতের অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। চলতি হিসাবের মাধ্যমে ব্যাংক ব্যবসায়ী বা জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে থাকে। এই আমানতটা সে একটা দিনে নির্দিষ্ট সংখ্যক বার জমাদান করতে পারে, আবার উত্তোলনও করতে পারে। এ ধরনের হিসাব হচ্ছে চলতি হিসাব। এই চলতি হিসাবের উপর ব্যাংক অধিকারে সুদ প্রদান করে না, কিন্তু ব্যাংকিং এবং ব্যবসায়িক কার্যক্রমকে সহজ ও সুন্দর করার জন্য এ ধরনের হিসাব খোলা হয়। এই চলতি হিসাবের উপরে ব্যাংক জমাতিরিক্ত ঋণ প্রদান করে থাকে। ব্যাংকের কাছে যে পরিমাণ টাকা জমা করা থাকলো তার অতিরিক্ত
ব্যাংকের যে মূলধন, ব্যাংকের পরিচালনার জন্য যে প্রয়োজনীয় অর্থ প্রয়োজন, সেটা সাধারণত ব্যাংক আমানত এর মাধ্যমে সংগ্রহ করে থাকে। এই আমানত হচ্ছে ব্যাংকের অন্যতম উৎস, তহবিলের উৎস। ব্যাংকের অন্যতম তহবিলের উৎস হচ্ছে ব্যাংকের আমানত। এই আমানত ব্যাংক বিনিয়োগ করে, বৈদেশিক বিনিময়ের কাজে ব্যবহার করে, ঋণ প্রদান করে, বিভিন্নভাবে আমানতটাকে সে ব্যবহার করে এবং গ্রাহক বা আমানতকারী নির্দিষ্ট মেয়াদান্তে বা যখন চাইবে তখন এই অর্থ প্রদান করতে বাধ্য থাকবে। ব্যাংকের ক্ষেত্রে এরকম যে নিয়মটা রয়েছে। এখন তহবিলের মূল উৎস যে অর্থ, এজন্যই ব্যাংককে বলা হয় জনগণের অর্থের ব্যাংকার বা জনগণের টাকায় পরিচালিত ব্যাংকিং। বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত যে আমানত, সেই আমানত হিসেবে অর্থটাকে গ্রহণ করে এবং একটা তহবিল গঠন করে, যেটা ব্যাংকের মূল উৎস, ব্যাংক তহবিলের মূল উৎস। এখন বিনিয়োগ অংশটা সম্পর্কিত জানবো। বিনিয়োগটা কি? বিনিয়োগ হচ্ছে ব্যাংক বা ব্যবসায়ী যে টাকাটা মূলধন হিসেবে সংগ্রহ করে, সেটাকে উৎপাদন ও বিভিন্ন কাজে ব্যবহারের মাধ্যমে মুনাফা অর্জন করে। গ্রাহকের কাছ থেকে যে আমানতটা সংগ্রহ করে ব্যাংক, সেটা বিভিন্ন কাজে, বিভিন্ন লাভজনক খাতে এই অর্থটাকে বিনিয়োগ করে থাকে। সুতরাং লাভজনক খাতে বিনিয়োগ নিশ্চিত করে ব্যাংক ব্যাংকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে লাভজনক খাতে তার আমানতকে বিনিয়োগ করা। বিনিয়োগ যদি অলাভজনক খাতে হয়, তাহলে ব্যাংক আমানতকারীর কাছ থেকে যে অর্থটি গ্রহণ করছে, সেই অর্থ এর মূল্য হিসেবে যে সুদটা প্রদান করতে হয়, সেই সুদটা প্রদান করতে পারছে না। তাই ব্যাংকের তহবিল এর একটি লাভজনক বিনিয়োগ নিশ্চিত করা ও বিনিয়োগের বা ব্যাংক আমানতের অন্যতম একটি উৎস। এর পরের অপশন বৈদেশিক বিনিময়। শিক্ষার্থী বন্ধুরা, এখন জানবো আমরা বৈদেশিক বিনিময় সম্পর্কে। বৈদেশিক বিনিময়টা আসলে কি? বৈদেশিক শব্দটা শুনলে আমাদের একটা ধারণা চলে আসে, তা হলো দেশের বাইরে, দেশের অভ্যন্তরে নয়, দেশের বাইরে অন্য কোনো দেশের সাথে বিনিময় বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করা। ব্যাংক বৈদেশিক মুদ্রারও ব্যবসা করে। যেমন ব্যাংক গ্রাহকের জন্য কখনো কখনো হিসাব করতে হয়। যেমন আমাদের দেশে যারা প্রবাসী আছে, তারা ওই দেশে বসবাস করে, ওই দেশে ব্যবসা করে, ওই দেশে জব করে। তো এর কারণে তারা দেশে হিসাব খুলে এবং তাদের অর্জিত অর্থ দেশে তারা পাঠায়। দেশে পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, তার পাশাপাশি ব্যাংকেরও তহবিল সংগ্রহ হয়, ব্যাংকের একটা আমানত সৃষ্টি হয়। আর ব্যাংক এটা ব্যাংকের প্রয়োজনেও করে থাকে, আমানতকারীর প্রয়োজনেও করে থাকে। বৈদেশিক মুদ্রার ব্যাংক দুইটা কারণে করে থাকে। এক হচ্ছে আমাদের দেশের ব্যবসায়িক কার্যক্রমকে সহজ করার জন্য এবং কিছু অর্থ উপার্জনের জন্য। বৈদেশিক বিনিময় ব্যাংকের একটি বৈদেশিক মুদ্রার ব্যবসা করে থাকে, যার জন্য ব্যাংক গ্রাহকের কাছে কখনো কখনো গ্রাহককে কখনো কখনো হিসাব করতে হয়। এরপরে অপশনটি হলো সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব। সামগ্রিক মানে সমগ্র ক্ষেত্র। দেশের অর্থনৈতিক উন্নয়নের সবগুলো ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাংকের এই ভূমিকাগুলোর কতগুলো
মূলধন গঠন করে বা সৃষ্টি করে, যেটা দেশের সার্বিক উন্নয়ন, উৎপাদন তথা বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিনিয়োগ ও উৎপাদন সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন। এই বিনিয়োগ ও উৎপাদন আমানতবিহীন বিনিয়োগ কখনোই সম্ভব না। আর মূলধন বা এই আমানত পুঁজি বিনিয়োগ এগুলো ছাড়া উৎপাদন করাও সম্ভব না। আমরা কি কখনো মূলধন ছাড়া ব্যবসায়ের কথা চিন্তা করতে পারি? আমরা যদি একটা কাজ করতে যাই সেটার জন্য অর্থ প্রয়োজন, কিন্তু সেই অর্থটা আমাদের কাছে না থাকলে কি আমরা সেই কাজটি করতে পারি? না, করতে পারি না। প্রত্যেকটা ক্ষেত্রেই কাজ করার জন্য কিছু অর্থ ব্যয়ের প্রয়োজন পড়ে। উৎপাদনের ক্ষেত্রেও কোনো কিছু নতুনভাবে সৃষ্টি করা, উৎপাদন করা, এসবের জন্য প্রয়োজন অর্থ। এই অর্থটা বিনিয়োগ করে থাকে ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। এই আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকও একটি আর্থিক প্রতিষ্ঠান। তো এই ব্যাংকের এই বিনিয়োগ ও উৎপাদন ব্যাংকের এই আমানত বিনিয়োগ ও উৎপাদনের ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করে থাকে। পুঁজিহীনতার অভাবে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায় এখন তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে, কারণ তাদের ব্যবসায়ের জন্য যে পরিমাণ পুঁজি, মূলধন বা বিনিয়োগ প্রয়োজন, সেই বিনিয়োগটা যথাযথভাবে আসছে না। তাই তাদের ব্যবসায়িক কার্যক্রম ধীরে ধীরে সীমিত হয়ে যাচ্ছে এবং উৎপাদনও সীমিত হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের দেশে নানান ধরনের প্রভাব পড়ছে, যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি। এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যাংকের আমানত উৎপাদন ও বিনিয়োগের জন্য অত্যন্ত জরুরি একটা উপাদান। এখন আমরা পরের যে অপশনটি আছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যটা কি? আন্তর্জাতিক মানে সমস্ত জাতির মধ্যে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক কার্যক্রম। এখন আন্তর্জাতিক বাণিজ্যটা কি? আমাদের দেশের বাইরে, আমাদের দেশের সীমারেখার বাইরে গিয়ে আমরা যখন কোনো লেনদেন করি, বেচাকেনা করি, সেগুলো হচ্ছে আন্তর্জাতিক লেনদেন বা বাণিজ্য। আমরা যখন ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করি দেশের বাইরে বা দেশের সীমানার বাইরে গিয়ে অন্য কোনো দেশের সাথে, তখন সেগুলো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই ব্যাংক আমানত কীভাবে ভূমিকা রাখতে পারে সে সম্পর্কিত তথ্যগুলো এখন আমরা একটু দেখে নিই। ব্যাংক হিসাবের মাধ্যমে আমরা আমদানি রপ্তানি সহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করে থাকি। আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রা স্থানান্তরের প্রয়োজন হয়, এলসি খোলার প্রয়োজন হয় এবং অর্থ লেনদেনের জন্য ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই অর্থ নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ব্যাংকের আমানত। ব্যাংকের কাছে যদি তহবিল না থাকে তাহলে ব্যাংক তাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে পারবে না। সার্বিকভাবে যদি সহযোগিতা করতে না পারে, যেমন ব্যবসায়িক ক্ষেত্রে, আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সুবিধাটি ব্যাংক প্রদান করে থাকে, সেটি যদি ব্যাংকের তহবিল যথেষ্ট না হয় তাহলে আমাদের সুবিধাটি প্রদান করতে পারবে না এবং আমরা ক্ষতিগ্রস্ত হব। এই ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি রপ্তানি ও এর যাবতীয় সার্বিক যে কার্যক্রমগুলো আছে সবগুলো কার্যক্রমের ক্ষেত্রে ব্যাংকের আমানত একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর এর ব্যাংকের আমানতের উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ ও সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা। আন্তর্জাতিক বাণিজ্য যদি উন্নত হয় তাহলে আমাদের দেশের সার্বিক উন্নয়নও উন্নত এবং সামনে
সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করা এবং দেশের সার্বিক উন্নয়নকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া। আজকে এ পর্যন্তই থাকছে। আগামী ক্লাসে আমরা ব্যাংকের হিসাবের প্রকারভেদ, ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে যে সকল বিবেচ্য বিষয় রয়েছে, যে সকল পদ্ধতি রয়েছে এবং ব্যাংক হিসাব বন্ধ করার যে পদ্ধতি আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও উন্নত ইলেকট্রনিক বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কিত তথ্যগুলো আমরা আগামী ক্লাসে জানব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় সবাইকে আসসালামু আলাইকুম।